হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু বেঙ্গল সিভিল সার্ভিস। আজকে আমি টাইপস অফ মেজরিটিস তোমাদেরকে করাবো। এই টাইপস অফ মেজরিটিস আজকে করাবার কারণ হলো, আগের দিন প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার ফার্স্ট ক্লাস আমরা করেছি। সেখানে যখন আমি সাসপেন্সিভ বিটও পড়াচ্ছিলাম তোমাদের, তখন চারটে মেজরিটিসের কথা আমি উল্লেখ করেছি। তো সেই চারটে মেজরিটিস কি আর কোথায় কোথায় কাজে লাগে, সেই সমস্ত জিনিস বোঝাবার জন্যই আজকের ক্লাসটা আমরা করব। তোমরা যারা প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার ফার্স্ট ক্লাসটা দেখোনি, তারা স্ক্রিনের ডান দিকে উপরে যে আই বাটনটি আসছে সেখানে ক্লিক করে দেখে নিতে পারো। তাহলে চলো আমরা শুরু করি টাইপস অফ মেজরিটিস নিয়ে। টাইপস অফ মেজরিটি নিয়ে আলোচনা করার আগে একটা জিনিস আমি জানিয়ে রাখি, যে পার্লামেন্ট বা স্টেট লেজিসলেচারে কোনো বিল বা ডিসিশন পাস করাতে গেলে সেখানে ভোট করানো হয় মেম্বারসদের মধ্যে। আর ডিসিশন বা বিলটা পাস হতে গেলে মেজরিটি অফ ভোটারদের দরকার পড়ে। এখানে এই যে মেজরিটি আছে, এই মেজরিটির মানে হলো মোর দেন 50% অফ ভোট অর 50% প্লাস ওয়ান ভোট। যদি হাউসের স্ট্রেংথ সেই সময় 100 থাকে, তাহলে ডিভাইড বাই 2 করলে সেটা 50 হয়, প্লাস 1 করলে 51 হয়। তাহলে এই 51কে ধরা হবে মেজরিটি। তো এই মেজরিটিকে আমরা চার ভাগে ভাগ করি: অর্ডিনারি অর সিম্পল মেজরিটি, অ্যাবসলিউট মেজরিটি, এফেক্টিভ মেজরিটি আর স্পেশাল মেজরিটি। আমরা এখানে কোন মেজরিটিতে কত পার্সেন্ট ভোট দরকার পড়ে আর কোন কোন ক্ষেত্রে কোন কোন মেজরিটি দরকার পড়ে সেই সমস্ত জিনিস নিয়ে আলোচনা করব। তো তাহলে প্রথমে আমরা আলোচনা করব অর্ডিনারি অর সিম্পল মেজরিটি নিয়ে। এখানে মোর দেন 50% অফ মেম্বার প্রেজেন্ট অ্যান্ড ভোটিং। এটা আমি তোমাদেরকে একটা এক্সাম্পল নিয়ে বোঝাই। তার আগে এখানটা পড়ে নিই। নট ফিক্সড, কিপস অন চেঞ্জিং অ্যাজ পার মেম্বার অ্যাভেলেবল ইন দ্য হাউস। এটা এক্সাম্পল দিলেই তোমরা বুঝে যাবে। ধরো লোকসভার এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি তোমাদেরকে। লোকসভাতে 543 মেম্বার্স আছে। এরপর সেটাকে আমরা যদি 50% করি, তাহলে এটা অবশ্যই 543 প্রেজেন্ট থাকতে হবে। যেমন মেম্বার প্রেজেন্ট এখানে বলা আছে, 543 মেম্বার্স প্রেজেন্ট আছে। সেখানে এটাকে হাফ করে দেবো, তাহলে আমাদের আসবে 272, প্লাস 1 করে দেবো, তাহলে 273। এটা হবে মেজরিটির নাম্বার। মেজরিটি এটাকে বলা হবে। তার মানে কোন এই মেজরিটির ক্ষেত্রে যে সমস্ত ডিসিশন না হবে সেগুলোতে 273টা মেম্বারের ভোট দরকারই দরকার। ঠিক আছে, প্রেজেন্ট অ্যান্ড ভোটিং। আর এই ভোটিংয়ের মানেটা কি তোমাদেরকে বলে রাখি। যেমন ধরো অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া, অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া দুটো হাউসে প্রেজেন্ট থাকতে পারে, কিন্তু তার কাছে কোনো ভোটিং রাইটস নেই। তাহলে কি হবে? তিনি তো প্রেজেন্ট কিন্তু আছেন, কিন্তু তার ভোটিং রাইটস নেই। এখানে সেই মেম্বারদেরই নেওয়া হবে যাদের যাদের কাছে ভোটিং রাইটস আছে, প্লাস তারা যারা প্রেজেন্ট আছে। এখানে ধরো প্রেজেন্ট আছে 200 জন, তাহলে এখানে কি হবে? ডিভাইড বাই 2, 100 প্লাস 1, তখন সেই ক্ষেত্রে 101 হয়ে যাবে মেজরিটি এখানে। তাহলে এখানে কি বলা যেতে পারে? একটা ধরো দুটো বিল এখানে, বিল 1 আর বিল 2, দুটো বিল এখানে নিয়ে আসা হয়েছে। বিল 1-এর ক্ষেত্রে দেখলাম, এটা ধরে নাও বিল 1-এর ক্ষেত্রে 200 জন প্রেজেন্ট ছিল, তাহলে সেই বিল 1টা পাস করতে গেলে আমাদের মেজরিটির দরকার ছিল 101। কিন্তু যখন বিল 2 ইন্ট্রোডিউস করা হলো, তখন দেখা গেল পার্লামেন্টে বা কোনো হাউসে, পার্লামেন্টের কোনো হাউসের স্ট্রেংথ ছিল 300। তাহলে তখন কি হবে? 300 হলে তখন হবে 150 প্লাস 1, 151। তখন এই বিলটার ক্ষেত্রে মেজরিটি হয়ে গেল 151। এই বিলটার মেজরিটি ছিল 101, এই বিলটার মেজরিটি ছিল 151। সেই জন্য এখানে বলা হয়েছে এই লাইনটা, নট ফিক্সড, কিপস অন চেঞ্জিং অ্যাজ পার মেম্বার্স অ্যাভেলেবেল ইন দ্য হাউস। ওকে, এবার দেখে নিই আমরা যে এই মেজরিটিটা কোন কোন ক্ষেত্রে আমাদের দরকার পড়ে। টু পাস অর্ডিনারি মানি অর ফাইন্যান্স বিল। এই বিল পাস করতে গেলে, এই সমস্ত এই তিনটের মধ্যে যে কোনো একটা পাস করতে গেলে বা এই তিনটেই পাস করতে গেলে আমাদের লাগবে এই অর্ডিনারি মেজরিটি। টু পাস নো কনফিডেন্স মোশন, অ্যাডজার্নমেন্ট মোশন, সেন্সর মোশন অ্যান্ড কনফিডেন্স মোশন। এই যে এতগুলো মোশন আমরা পড়লাম, এগুলো আমরা পার্লামেন্ট চ্যাপ্টারে পড়বো, পার্লামেন্ট চ্যাপ্টারে পড়বো। এইখানে আমরা সেই জন্য বাদ দিলাম। ওকে, এরপরে ফর রিমুভাল অফ ভাইস প্রেসিডেন্ট,
মেজরিটি রিকোয়ার্ড ইন লোকসভা ইজ সিম্পল মেজরিটি। রিমুভাল অফ ভাইস প্রেসিডেন্টের রিমুভালের জন্য এটা লাগবে। তোমাদেরকে একটা জিনিস বলে রাখি, রাজ্যসভাতে যে চেয়ারম্যান হন তিনি ইন্ডিয়ার ভাইস প্রেসিডেন্টই হন। তো এই মুহূর্তে আমাদের ভাইস প্রেসিডেন্ট হচ্ছেন এম ভেঙ্কাইয়া নাইডুজি। তো এই মুহূর্তে রাজ্যসভার চেয়ারম্যান হচ্ছেন এম ভেঙ্কাইয়া নাইডু। টু ডিক্লেয়ার ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি, এটা আর্টিকেল 360-তে বলা হয়েছে ফাইন্যান্সিয়াল এমার্জেন্সির কথা। টু ডিক্লেয়ার এ স্টেট এমার্জেন্সি মানে প্রেসিডেন্টস রুল, এটা বলা হয়েছে আর্টিকেল 356-এ। ইলেকশন অফ স্পিকার, ডেপুটি স্পিকার অফ লোকসভা অ্যান্ড স্টেট লেজিসলেচার, বুঝতেই পারছো। এরপর কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিল আন্ডার আর্টিকেল 368। একটা জিনিস মনে রাখবে, কনস্টিটিউশনের অ্যামেন্ডমেন্ট করা নিয়ে এই আর্টিকেল 368-এ আমাদের বলা হয়েছে। তো এইখানে হুইচ নিডস টু বি র্যাটিফাইড বাই স্টেটস রিকোয়ার্ড অনলি সিম্পল মেজরিটি অ্যাট স্টেট লেজিসলেচার। সিম্পল মেজরিটি মানে এই আর্টিকেলের আন্ডারে কোনো অ্যামেন্ডমেন্ট করতে গেলে তখন যদি স্টেটেরও মেজরিটি দরকার পড়ে তখন এই সিম্পল মেজরিটি হবে। এরপর আমরা চলে আসবো অ্যাবসলিউট মেজরিটিতে। এখানে কি বলছে, 50% অফ টোটাল স্ট্রেংথ অফ দ্য হাউস। এখানে প্রেজেন্টের কথা বলা হয়নি, মানে যদি কোনো কতজন মেম্বার প্রেজেন্ট আছে সেই সমস্ত নিয়ে আমরা দেখব না এখানে। যেমন ধরো লোকসভার এক্সাম্পল নিই, লোকসভাতে 543 মেম্বার আছে, এর মেজরিটি আমরা এখানেই দেখলাম। মেজরিটি হতে গেলে কি কত আসছে, 273 আসছে। তো ধরো 300 জন প্রেজেন্ট থাকুক কি 400 জন প্রেজেন্ট থাকুক, তোমাকে মেজরিটি এটা পেতেই হবে। হাউসের টোটাল স্ট্রেংথ, কত স্ট্রেংথ আছে হাউসের 543, তার 50% এর অ্যাবভ, তার মানে 273 আসছে। এখানে দেখো বলা আছে ইরেসপেক্টিভ অফ দ্য প্রেজেন্স অফ দ্য মেম্বার্স ইন দ্য হাউস। বললাম তোমাদেরকে এক্ষুনি এটা কোথায় কোথায় ইউজ করা হয়। দিস মেজরিটি ইজ ইউজ ডিউরিং দ্য জেনারেল ইলেকশন। জেনারেল ইলেকশন মানে হচ্ছে লোকসভার যে ইলেকশনটা হয় যেখানে প্রাইম মিনিস্টার সিলেক্ট করা হয়। ফর দ্য ফরমেশন অফ গভর্নমেন্ট অ্যাট সেন্টার অ্যান্ড স্টেটস। আর স্টেটের ক্ষেত্রে বিধানসভার যে ইলেকশন হয় যেখানে সিএম ইলেক্ট করা হয়, সেই সমস্ত স্টেটে সরকার বিল্ড করার জন্য এই মেজরিটিটা দরকার পড়ে। এফেক্টিভ মেজরিটি, এফেক্টিভ মেজরিটি কি বলা যায়, 50% অফ এফেক্টিভ স্ট্রেংথ অফ দ্য হাউস। তার মানে কি এফেক্টিভ স্ট্রেংথ মানে এটা কি, টোটাল স্ট্রেংথ মাইনাস ভ্যাকেন্ট সিট। এখানে কিন্তু অ্যাবসেন্ট নয়, ভ্যাকেন্ট, তার মানে ওই সিটগুলোতে এখনো ইলেকশনের কোনো ক্যান্ডিডেট ইলেক্টেড হয়েই আসেনি। লোকসভার এক্সাম্পল নিচ্ছি আমরা, 543 মেম্বার আছে, এখানে ধরো 3টে এমপি এখনো সিলেক্ট হয়ে আসেনি, মানে তার ইলেকশন সেই তার সিটটা ফাঁকা আছে, তাহলে এফেক্টিভ স্ট্রেংথ কত হবে, 540 হবে। ওকে, তাহলে এগুলো কোন কোন ক্ষেত্রে দরকার পড়ে, রিমুভাল অফ ভাইস প্রেসিডেন্ট ইন রাজ্যসভা, রিমুভাল অফ স্পিকার অ্যান্ড ডেপুটি স্পিকার অফ লোকসভা অ্যান্ড স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি। ইজি আছে এটা। এরপর আমরা দেখে নিই স্পেশাল মেজরিটি। স্পেশাল মেজরিটির মোটামুটি 4টে কেস আছে, এখানে 3টে আছে, এই আর্টিকেল 368 এর আন্ডারে 2টো কেস আছে। তো এই কেসটা কি কি কেস আছে সেটা আমরা পরের পেজে ডিসকাস করছি। আমরা চলে এসেছি স্পেশাল মেজরিটিতে। তো প্রথমে আমরা দেখে নিই আর্টিকেল 249 এর আন্ডারে কি বলা হয়েছে। আর্টিকেল 249-এ বলা হয়েছে পাওয়ার অফ পার্লামেন্ট টু লেজিসলেট উইথ রেসপেক্ট টু ম্যাটার ইন স্টেট লিস্ট। এখানে আমাদের একটু বোঝার আছে, স্টেট লিস্ট ইন দ্য ন্যাশনাল ইন্টারেস্ট। ওকে, স্টেট লিস্ট এটা আবার কি জিনিস। আমরা জানি আমাদের কনস্টিটিউশনে টোটাল শেডিউলস কত আছে, 12টা শেডিউল আছে। তো 12টা শেডিউলের মধ্যে যে 7th শেডিউলটা আছে সেখানে পাওয়ার যে ডিভাইড করা হয়েছে সেন্টার স্টেটের মধ্যে সেটা নিয়ে বলা হয়েছে, মানে ইউনিয়ন লিস্ট, স্টেট লিস্ট আর কনকারেন্ট লিস্ট। ইউনিয়ন লিস্টে যে সমস্ত জিনিস বলা আছে সেগুলোতে ইউনিয়ন ডিসিশন নেবে, স্টেট লিস্টে যে সমস্ত জিনিস বলা হয়েছে সেগুলোতে স্টেট ডিসিশন নেবে, আর কনকারেন্ট লিস্টে যে সমস্ত জিনিসের কথা বলা হয়েছে সেখানে ইউনিয়ন অ্যান্ড স্টেট দুজন মিলেই ডিসিশন নিতে পারেন। তো এইখানে আর্টিকেলে বলা হয়েছে এই মেজরিটিটা তখনই দরকার পড়বে যখন সেন্টার এই স্টেট লিস্টের কিছু জিনিস অল্টার করতে চাইবেন ইন ন্যাশনাল ইন্টারেস্টে। তো এই মেজরিটিটা কি লাগবে, 2/3 অফ দ্য মেজরিটি অফ প্রেজেন্ট অ্যান্ড ভোটিং। 2/3 অফ দ্য মেজরিটি মানে লোকসভার ধরো আমরা জানি 543 মেম্বার আছে, সেটারই 2/3 আমরা করে দেবো, তাহলে আমরা পাবো 362।
প্রেজেন্ট অ্যান্ড ভোটিং হতে হবে। তোমাকে প্রেজেন্ট অ্যান্ড ভোটিং এর কনসেপ্টটা আগেই বলে দিয়েছি, সেটা আর বারবার বলার দরকার নেই আমার মনে হয়। তো যখন এত মেম্বারই প্রেজেন্ট থাকবে তখনকার মেজরিটি এটা, ঠিক আছে। এরপর আর্টিকেল 368 বলা হয়েছে পাওয়ার অফ পার্লামেন্ট টু অ্যামেন্ড কনস্টিটিউশন অ্যান্ড প্রসিডিওর। একটা জিনিস সবসময় মনে রাখবে, কনস্টিটিউশনে কোনো রকম অ্যামেন্ডমেন্ট করতে গেলে আর্টিকেল 368 দরকার পড়ে। এটা অ্যামেন্ডমেন্ট টু দ্য কনস্টিটিউশন রিলেটেডই আর্টিকেল, ওকে। তো এখানে কি কি কোন কোন ক্ষেত্রে দরকার পড়ে? টু পাস এ কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিল হুইচ ডাজ নট এফেক্ট ফেডারালিজম। ফেডারালিজম মানেটা কি? ফেডারালিজম মানে হচ্ছে একটা জায়গার উপর দুটো সরকারের শাসন। যেমন ধরো আমাদের সেন্টারে আছে ইউনিয়ন গভর্নমেন্ট আর রাজ্যে আছে স্টেট গভর্নমেন্ট। তার মানে দুটো গভর্নমেন্টই পাশাপাশি কাজ করে ডিসিশন নেয়, একে অপরের উপর কোঅর্ডিনেট করেই কোনো কাজ করে। তো এটাকেই ফেডারেল সিস্টেম অফ গভর্নমেন্ট বলা হয়। তারপর দেখিনি রিমুভাল অফ জাজেস, সুপ্রিম কোর্ট আর হাইকোর্ট জাজেসের ক্ষেত্রে রিমুভাল অফ চিফ ইলেকশন কমিশনার আর কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল এর ক্ষেত্রে। অ্যাপ্রুভাল অফ ন্যাশনাল এমার্জেন্সি রিকোয়ার্ড স্পেশাল মেজরিটি অ্যাজ পার আর্টিকেল 368। এরপর ন্যাশনাল এমার্জেন্সি যেটা ঘোষণা করেন প্রেসিডেন্ট, সেটার অ্যাপ্রুভালের জন্য স্পেশাল মেজরিটির দরকার পড়ে ইন বোথ দ্য হাউসেস, রাজ্যসভা অ্যান্ড লোকসভা দুটোতেই। রেজলিউশন বাই দ্য স্টেট লেজিসলেচার ফর দ্য ক্রিয়েশন অ্যাবলিশন অফ লেজিসলেটিভ কাউন্সিল। এটা আবার কি জিনিস তোমাদের একটা জিনিস বলে রাখি, এই পয়েন্টটা বুঝতে গেলে ক্রিয়েশন অ্যান্ড অ্যাবলিশন মানে তৈরি আর বা ভাঙার জন্য এটা লেজিসলেটিভ কাউন্সিল। আমরা জানি আমাদের পশ্চিমবঙ্গের উদাহরণ নিচ্ছি, আমাদের পশ্চিমবঙ্গে যেমন বিধানসভা আছে, বিধান পরিষদ কিন্তু নেই। কিন্তু বিধান পরিষদ আগে ছিল। 1952-তে আমাদের ওয়েস্ট বেঙ্গলে বিধান পরিষদ ছিল, কিন্তু সেটাকে অ্যাবলিশ করে দেওয়া হয়েছে আন্ডার আর্টিকেল 169। যেমন পার্লামেন্টে লোকসভা আছে আর রাজ্যসভা আছে, তেমনি স্টেটে বিধানসভা আছে আর বিধান পরিষদ আছে। কিন্তু এই বিধান পরিষদ সব স্টেটে নেই। এই বিধান পরিষদ একমাত্র 6টা স্টেটেই, আমাদের ইন্ডিয়ার 6টা স্টেটেই আছে। সেটা সেই স্টেটগুলো কি কি আছে? সেই স্টেটগুলো হচ্ছে মহারাষ্ট্র, কর্ণাটকা, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, বিহার অ্যান্ড ইউপি। এই কটা স্টেটেই একমাত্র লেজিসলেটিভ কাউন্সিল আছে, মানে বিধান পরিষদ আছে। তাছাড়া বাদবাকিতে নেই, ইনক্লুডিং ওয়েস্ট বেঙ্গল। তো 1952-তে আমাদের ছিল, কিন্তু এটা অ্যাবলিশ করে দেওয়া হয়েছে 1969-এ, ইন 1969-এ। তো এই যে দেখলাম আন্ডার আর্টিকেল যে এতগুলো জিনিস আছে, এগুলোর ক্ষেত্রে কি লাগবে, কোন মেজরিটির আমাদের সাহায্য নিতে হবে? সেটা হচ্ছে 2/3 মেজরিটি অফ প্রেজেন্ট অ্যান্ড ভোটিং, এটা তো আমরা জানি। অ্যান্ড ভোটিং সাপোর্টেড বাই 50% অফ টোটাল স্ট্রেংথ অফ দ্য হাউস। এটা তো ভোট যে দিল, যারা দিল হয়ে গেল, তার সাথে 50% অফ টোটাল স্ট্রেংথ অফ দ্য হাউস, যে হাউসে এটা ভোট করা হলো রাজ্যসভা বা লোকসভাতে, সেই হাউসের 50% স্ট্রেংথ এটাকে সমর্থন করতে হবে। এরপর দেখে নিই আর্টিকেল 368 আবার কি বলছে। টু পাস এ কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিল হুইচ affects federalism like the position of high court judges। আগেরটা আমরা কি দেখেছিলাম? ডাজ নট অ্যাফেক্ট ফেডারালিজম, এখানে অ্যাফেক্টস দ্য ফেডারালিজম। তার মানে আর্টিকেল 368-এর এই দুটো পয়েন্টই মেন তফাৎ। এটাতে কোনো এফেক্ট করছে না ফেডারালিজমে, আর এটাতে এফেক্ট করছে, ওকে। তো কোথায় কি জন্য করছে? পজিশন অফ হাইকোর্ট জাজেস। আমরা জানি গোটা দেশের সর্বোচ্চ আদালত হচ্ছে সুপ্রিম কোর্ট, তেমনি আমাদের প্রত্যেকটা রাজ্যের সর্বোচ্চ আদালত হচ্ছেন হাইকোর্ট। এই হাইকোর্টের কোনো পজিশন নিয়ে কিছু করতে গেলে তখন এই মেজরিটিটা আমাদের দরকার পড়ে। কি মেজরিটি? অ্যাভোভ মানে এইটার কথা বলা হয়েছে, প্লাস 50% স্টেট র্যাটিফিকেশন বাই সিম্পল মেজরিটি। সিম্পল মেজরিটি নিয়ে আমরা আগেই পড়লাম, এই মেজরিটিটা 50% অফ স্টেট র্যাটিফিকেশন, মানে আমাদের 28টা এখন স্টেট আছে, তার মধ্যে 14টা স্টেটকে এটাতে র্যাটিফাই করতে হবে। কেন করবে? এই হাইকোর্টটা তো স্টেটের সাথে রিলেটেড, তো স্টেটের নিয়ে কিছু করতে গেলে স্টেটের তো সম্মতি নিতে হবেই। সেই জন্য আর্টিকেল 61 ফর দ্য ইমপিচমেন্ট অফ দ্য ইন্ডিয়ান প্রেসিডেন্ট। ইমপিচমেন্টের জন্য কি লাগবে? 2/3 অফ দ্য টোটাল স্ট্রেংথ অফ দ্য হাউস।
এটা সিম্পল, এটা তোমাদেরকে আগেই বললাম এই জিনিসটা কি, এখানে 2/3 টোটাল স্ট্রেংথ অফ দ্য হাউস লাগবে। তো আশা করছি যে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।